So hello class 12, back again. This time as I had told you earlier that this time this lecture is going to be on Shakespearean sonnets or Elizabethan sonnet. You have already been acquainted with the Petrarchan type of sonnet or the Italian mode of sonnet, and there I had told you that the next follow-up will be on Shakespearean or Elizabethan sonnet, and the poem prescribed in your syllabus is Shall I Compare Thee to a Summer's Day? And this is written by William Shakespeare. This is a sonnet. Now a few things to know before I begin with the lecture. See the caption of the sonnet. This is sonnet number 18 of the 154 sonnets composed by Shakespeare. This is the 18th sonnet of his. 154 sonnets, 154 সনেটের মধ্যে 154 sonnets এর মধ্যে this is the 18th অষ্টাদশতম বা 18তম সনেট হচ্ছে এই সনেটটা। এবারে লিখে নাও sonnet 1 to 126 are dedicated to a young man. Sonnet 1 to 126, number 1 to 126 is dedicated to a young man, and sonnets 127 to 154 is dedicated to a young dark lady. Both are young. One is man and the other one is a lady. Now you must be wondering, in this present context you may relate that was Shakespeare a gay that he has glorified his friend's beauty to such extent that to a man? Now controversy lies in this part of discussion as to whether Shakespeare was a gay, that is homosexual, sexuality existed in him or not. But true to the fact is that Shakespeare needed a publisher, an advertisement to project his sonnets, his writings, and he did not have any until and unless he came across maybe one or two of the said persons, that is anonymous WH or HW, these two persons, any one of them, Earl of Pembroke or Earl of Southampton, as the case may be, and আমরা কারোর থেকে কোনো উপকার যখন পাচ্ছি তখন তো তাকে আমরা করব, থ্যাঙ্কস গিভিং করব। এই থ্যাঙ্কস গিভিং এই শেক্সপিয়ার তোমাদের মানে আমাদের কাছেই সনেট গুলোকে প্রেজেন্ট করেছে। আর 127 আর 127 to 154 সনেট, সেটা হচ্ছে একজন ডার্ক লেডিকে লেখা, যেটা কোনো মানে শেক্সপিয়ারের চোখে একজন ডার্ক ওম্যান যে কিনা যথেষ্ট বিউটিফুল, এবং শেক্সপিয়ার তাকে নিজের মতো করে তার সনেটগুলোতে সাজিয়েছেন। ঠিক আছে, এই হচ্ছে সনেটের শেক্সপিয়ারিয়ান সনেটের সম্পর্কে একটা নাটশেলে ছোট করে একটা বললাম। এবারে হচ্ছে প্রথম থেকে শুনবে যে সনেট কি, হোয়াট ইজ আ সনেট। এই সনেট কিন্তু ডিরাইভ হয়েছে ফ্রম দ্য ওয়ার্ড সনেটো। সেই সনেটোটা কিন্তু একটা তোমার রোমান, এটা একটা কনসেপ্ট যেটার মানে হচ্ছে আ লিটল সাউন্ড অফ আ সং, লিটল সাউন্ড, ছোট একটা একটা নোটেশন, একটা
টিউন চলে যাওয়া, এই সনেটটাকে আমরা বলছি, ঠিক আছে? তো ডিভিশন যদি আমরা করি, সেটা হচ্ছে যে পেট্রার্কান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে, সেটাকে লিখে নাও। পেট্রার্কান সনেট তো তোমরা অলরেডি জানো, অক্টেভ আর সেস্টেড, যেখানে অক্টেভের দেখো আমি কিন্তু একটা পেপার নিয়েও বসেছি যে আমি পুরো অ্যানালিসিস করে তোমাদের পড়াচ্ছি, যাতে করে আমি কিছু ভুলে না যাই। কারণ ক্লাস লেকচারে মানে ফিজিক্যাল লেকচারে এটা হয় কি প্রিপারেশন নিয়ে তো আমরা ক্লাসে সবসময় পড়াতে যাই, এটা উচিত সেটা করা, যে কিছু আমি ভুলে গেলাম, আমি বাড়িতে এসে আবার বা আমার স্টাফ রুমে ফিরে গিয়ে আমি দেখলাম যে আমি তাহলে পরের দিন বলে দেবো। কিন্তু এখানে তো সেই সমস্যাটা একটু থেকেই যাচ্ছে, যে ওয়ান্স আই শুট দ্য লেকচার অন ভিডিও, আমার সেই স্কোপটা মিনিমাইজ বা নেগলিজেবল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ঠিক করেছি যে আমি একদম পুরো ডিটেইলে আমি লিখে নিয়ে বসবো, যাতে কিছু আমি মিস না করি। তো আর এটা হচ্ছে বইটা, তোমাদের কাছেও নিশ্চয়ই বই থাকবে যখন তোমরা লেকচারটা দেখছো। তো পেট্রার্কান সনেটটা হচ্ছে অক্টেভ আর সেস্টেটে ডিভিশন হয়েছে, প্রথম 8টা লাইন যেটা 4টে ডিভিশন হয়েছে, আর তারপরে 6টা লাইন যেটাকে আমরা সেস্টেট বলছি। আচ্ছা, এখানে রাইমিং স্কিমটা হচ্ছে এ বি বি এ, তারপরে হচ্ছে তোমার সিডি 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 পেট্রার্কানে। শেক্সপিয়ারিয়ান সনেট বা এলিজাবেথান সনেটে হচ্ছে 3টে কোয়াট্রেন আছে। কোয়াট্রেন মানে কি? 4 লাইন করে থাকবে, মানে 12 লাইন ওদিকে, 3 4 12 কোয়াট্রেন ওখানে। আর না সরি, তো 3টে কোয়াট্রেন হচ্ছে এখানে, দেখো না এখানে তো, হ্যাঁ, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা থেকে ডেট অব দি একটা কোয়াট্রেন যাচ্ছে। সামটাইম টু হট দ্য আইজ অফ হেভেন আনট্রিমড, এখানে 4টে লাইন আরেকটা কোয়াট্রেন যাচ্ছে। বাট দ্য ইটার্নাল সামার গ্রোয়েস্ট থেকে আরেকটা কোয়াট্রেন যাচ্ছে, মানে গ্রোয়েস্ট অব্দি, মানে 4 লাইন করে 3টে কোয়াট্রেন যাচ্ছে। তার মানে 12 লাইন হলো। আর দুটো হচ্ছে সেপারেট, দুটো হচ্ছে সোলং থেকে গিভস লাইফ টু দি অবধি হচ্ছে, এটাকে আমরা বলি কাপলেট, COUPLET। এটা হচ্ছে দুটো লাইন যাচ্ছে, তার মানে কি ডিভিশন হচ্ছে 4টে করে 3টে লাইন, মানে 4টে করে লাইন করে 3টে স্ট্যান্ডা, যেটাকে আমরা কোয়াট্রেন বলছি, কোয়াট্রেন ফর্মেশন। আর লাস্ট দুটো হচ্ছে দুটো লাইনের, যেটাকে আমরা কাপলেট করছি। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান বা এলিজাবেথান সনেটের স্ট্রাকচার। এবারে রাইমিং স্কিমটা লিখে নেবে এ বি। এটা না যখন লিখবে রাইমিং স্কিমটা, সবসময় একটা স্ট্রোক ব্যবহার করবে। এ বি করলে এটা একটা স্ল্যাশ বা স্ট্রোক ব্যবহার করবে। তারপর লিখবে সিডি, তারপর লিখবে ইএফ, তারপর লিখবে জিজি। তার মানে এই যে কাপলেটটা কিন্তু জিজি। দেখো রাইমিং স্কিমটা দেখো, ডে মে, এ যদি ডে ধরো তাহলে টেম্পারেট হচ্ছে বি, আবার মেকে যদি এ ধরো, ডেট হচ্ছে বি, তাহলে এ বি হয়ে গেল, ঠিক আছে? তারপরে হচ্ছে সিডি, শাইনস ডিক্লাইনস, দুটোই হচ্ছে সিসি, ডিমড আনট্রিম, দুটোই হচ্ছে ডিডি, তাহলে কি বেরোলো? সিডি। তারপর দেখো ফেড শেড, এটা হচ্ছে ই যদি ধরো, ওয়েস্ট ক্রোয়েস্ট হচ্ছে এফ, তাহলে কি দাঁড়ালো? ইএফ, ঠিক আছে? আর লাস্ট দুটো হচ্ছে সিডি, যেটা হচ্ছে জিজি, ঠিক আছে? বোঝা গেল? এ বি খুব সোজা বোঝা। 3টে স্ট্যান্ডা থাকবে, 4টে করে লাইন থাকবে, যেগুলোকে আমরা কোয়াট্রেন বলি, আর লাস্টে দুটো লাইন থাকবে, যেটাকে আমরা কাপলেট বলবো। কনস্টিটিউশন হচ্ছে 12 + 2 = 14। ক্লিয়ার হলো? ওয়ারেজ পেট্রার্কান সনেটে হচ্ছে দুটো স্ট্যান্ডা থাকবে আগে, বা তোমার 4 লাইন করে 8 লাইন অক্টেভ, আর লাস্টে যাবে সেস্টেড 6 লাইন, যেটা 8 আর 6 মিলে হচ্ছে 14। ক্লিয়ার হলো? খুব সিম্পল, বুঝতে হবে, না বুঝলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, সনেট সবসময় লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে, এটা হচ্ছে প্রসোডিক অর্ডার বলি এটাকে আমরা, যেটা তোমাদের ডিটেলিং স্টাডিতে
আমি একটু করে টাচ করে যাব, কারণ যদিও তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফ ইংলিশ নাও, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফ ইংলিশ, তোমাদের প্রসোডিক অর্ডারটা বা রেটোরিক ফিগার অফ স্পিচটা অর্থ করে প্রয়োজন না হলেও তোমরা যদি জেনে রাখো ইট ইজ গুড ফর ইউ, কারণ এক্সামিনারের একটা সুন্দর বা ভালো একটা ইমপ্রেশন তৈরি হওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, তো এটা লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে শেক্সপিয়ার সম্পর্কে একটু আমি তোমাদের বলে নিচ্ছি। উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616, আন্ডারলাইন করতে করতে যাবে। শেক্সপিয়ার বানান কিন্তু ভীষণ ভুল হয়, খুব সোজা স্পেলিং, শেক্সপিয়ার, শেক্স, SHAKES, শেক্স মানে থরথর করে কাঁপে, পিয়ার, PEARE, নাশপাতির বানানটা, তার সঙ্গে ই যোগ হয়েছে। নাশপাতির বানান হচ্ছে PEAR, তার সঙ্গে ই যোগ হয়েছে। যদি মনে না রাখতে পারো, আর যদি মনে রাখতে পারো, ইনফ্যাক্ট খুব সোজা বানান, এর থেকে আর সোজা বানান যদিও অনেকটা বড় দেখতে লাগছে, শেক্সপিয়ার। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। আর উইলিয়াম তো তোমরা যথেষ্ট উইলিয়ামের সঙ্গে পরিচিত, কারণ তোমরা ওয়ার্ডসওয়ার্থ পড়েছো, হ্যাঁ, তিনিও উইলিয়াম, তো উইলিয়াম তোমরা জানোই। 1564 to 1616 was a famous English poet and dramatist of the 16th century. দেখো অফটা মিস হয়ে গেছে, অফটা লিখে নেবে তোমরা, অফ দ্য 16th century। এই 16th সেঞ্চুরিকে আমরা বলি এলিজাবেথান পিরিয়ড, সেই জন্যই সনেটটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা এলিজাবেথান সনেট। ঠিক আছে, এবারে he wrote sonnets, tragedies, comedies and historical plays. Some of his noted works are Macbeth. তোমরা প্লেটা না পড়ে থাকলেও তোমরা কমপ্লিট অ্যানালিসিস ওটা পড়েছো ক্লাস 11-এ তোমাদের র্যাপিড রিডারে, ম্যাকবেথ পড়েছো, মিডসামার নাইটস ড্রিম, ভিনাস অ্যান্ড অ্যাডোনিস। এবারে হচ্ছে আমি যেটা কি প্রথমেই শুরুতে বলেছি যে of his 154 sonnets, this is the 18th sonnet of his. Shakespeare wrote 154 sonnets. Shakespearean sonnet has 14 lines ending in a rhymed couplet. এই যে দেখো জি কে আমরা বলছি রাইম কাপলেট, মানে একদম ছন্দে যাচ্ছে, বাকিটা কিন্তু অল্টারনেট রাইমিং রয়েছে, দেখতে পাচ্ছ, ডে মে, ফার্স্ট অ্যান্ড থার্ড, টেম্পারেট ডেট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ, শাইনস অ্যান্ড ডিক্লাইন্স, ফিফথ আর সেভেন্থ, ডিমড অ্যান্ড আনট্রিমড, সিক্সথ অ্যান্ড এইথ, ফেড অ্যান্ড শেড, তোমার হচ্ছে নাইনথ আর 11th, আওয়েস্ট অ্যান্ড গ্রোয়েস্ট, 10th অ্যান্ড 12th, অল্টারনেট রাইমিং। কিন্তু লাস্টের দুটো লাইন যেটা 13, 14, এটা কিন্তু তোমার কি রাইমিং, এটা একদম রেগুলার একদম রাইমিং এ যাচ্ছে, জি, তাই জন্য আমরা বলছি রাইমড কাপলেট। ঠিক আছে, আন্ডারলাইন করো। In this poem, Shakespeare enquires into the theme. আচ্ছা, পরের দিকে দেখো একটু বানানটা ভুল আছে কিন্তু, in this poem Shakespeare, ওখানে নাশপাতির বানান হয়ে গেছে পিয়ার, কখনোই না, একটা ই যোগ করো ওখানে। Enquires into the theme of the destruction brought by time and the eternal quality of art which transcends the ravages of time. আচ্ছা, এখানে আমি এই কথাটা বলতে গিয়ে একটা ছোট কথা তোমাদের না বললেই নয়, সেটা আমি যেটা বলবো হচ্ছে একটা ল্যাটিন ভার্সন আছে যা গ্রিক প্রভাবের, একটা গ্রিক প্রভাবের প্রবাদ বাক্যের ল্যাটিন ভার্সনটা হচ্ছে আর্স লঙ্গা ভিটা ব্রেভিস। এটা তোমরা একটু লিখে নাও, আর্স লঙ্গা ভিটা ব্রেভিস, ARS আর্স, অবশ্যই ক্যাপিটালে লিখবে ARS আর্স, লঙ্গা LONGA, লঙ্গা এলটা ছোট মানে স্মলে লিখবে, ভিটা কোনো পাংচুয়েশন নেই, আমি যেমন বলে যাচ্ছি তেমন, ভিটা VITA, ভিটা ব্রেভিস BREVIS, এটা তোমরা সিঙ্গেল কোটসের মধ্যে রাখো, আর্স লঙ্গা ভিটা ব্রেভিস, অর্থাৎ আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। অর্থাৎ যে কোনো ক্রিয়েশন ধরো, এই যে রবি ঠাকুরের ক্রিয়েশন ধরি, বা আমরা রবি ঠাকুরকে তো সবসময় বাঙালিরা স্মরণ করি,
উনি তো কবেই চলে গেছেন। তা বলে কি রবীন্দ্রসঙ্গীতও চলে গেছে, তা বলে কি গীতবিতানও চলে গেছে, তা বলে কি ওনার কবিতা গান সব চলে গেছে? সেগুলো তো সারা জীবন ধরে কালজয়ী, সেগুলো থাকবেই। হ্যাঁ, সেগুলো পৃথিবী ধ্বংস না হওয়া অবধি সেগুলো থাকবে। তো ওই জন্যই আমরা বলি আর্স লঙ্গা ভিটা ব্রেভিস। ঠিক শেক্সপিয়ারের এই সনেটটাতেও একই রকম থিম নিয়ে আমরা বলতে পারি যে আর্স লঙ্গা ভিটা ব্রেভিস। তার কারণ শেক্সপিয়ার যখন তার ফ্রেন্ডের বিউটিটাকে গ্লোরিফাই করছে, মানে খুব সুন্দরভাবে ইমপ্রেসিভ ওয়েতে আমাদের আমাদের রিডার্সদের সামনে তুলে ধরছেন, তখন কিন্তু তিনি বলছেন যে এটা এই লেখাটা যতদিন মানুষ পড়বে ততদিনই কিন্তু তোমাকে তারা মনে করবে। আচ্ছা, এই কথাটার মানে কি? আমরা কি শেক্সপিয়ারের বন্ধু যাকে শেক্সপিয়ার নিয়ে লিখেছেন তাকে কি চোখের সামনে দেখতে পাচ্ছি? তা তো পাচ্ছি না। কিন্তু দেখো, মানে আমি যতবার এই কবিতাটা পড়েছি নিজে বা আমি পড়িয়েছি, আমি যেন ভিজুয়ালাইজ করতে পেরেছি আমার পছন্দের যে মানুষটা, তাকে যেন আমি ভিজুয়ালাইজ করতে পেরেছি। আমার মনে হয় এটা তোমাদেরও হবে, যদি তোমরা প্রত্যেকে এই কবিতাটা পড়ার সময় অতটাই হার্ট অ্যান্ড সোল লাগিয়ে কবিতাটাকে পড়ো যে তোমার পছন্দের যে ব্যক্তি তাকে কিন্তু তুমি সামনে ভিজুয়ালাইজ করতে পারবে। এটাই হচ্ছে তুমি তার বিউটিটাকে ইমর্টালাইজ করতে চাইছো। আচ্ছা, সাধারণত তোমরা যেহেতু এখানে আমার সঙ্গে সেভাবে ইন্টারাক্ট করতে পারছো না, তোমরা নালে হয়তো বলতে যে মিস আপনি তো মেয়েদের ক্ষেত্রে বিউটি বলেছেন, এখানে তো ভদ্রলোক, তাকে আপনি বিউটি বলছেন কেন? অ্যাকচুয়ালি কথাটা হ্যান্ডসাম হওয়া উচিত ছিল। তো শেক্সপিয়ারকে তো আর আমরা কন্ট্রাডিক্ট করতে যাব না। গ্রামাটিক্যালি হয়তো উনি কারেক্ট নন, মানে ওয়ার্ড চুজিং এ, কিন্তু আমরা বিউটিটাকে ধরে নেব কি হিসেবে? হ্যান্ডসাম। যে একজন পুরুষের যে কি থাকে, একটা ম্যাশো কোয়ালিটি, কি দেখে একটা পুরুষ একটা নারীকে আকৃষ্ট করতে পারে, সেটা হচ্ছে তার একজোড়া সুন্দর গোঁফ থাকবে, দাড়িটা তার সুন্দর হবে, চুলগুলো তার বেশ ফ্লাফি ব্যাক ব্রাশ হবে, তার হাইটটা যথেষ্ট মাপের হবে, তার দেহ, তার চেস্টের তোমার ইয়েটা উইথটা বেশ যথেষ্ট ক্যাপচারিং হবে। এখানে কিন্তু কখনোই শেক্সপিয়ার ইজ হিমসেলফ আ ম্যান। He is immortalizing or expressing the handsome quality of another man. সেখানে কিন্তু একজন নারী একজন পুরুষকে যেভাবে দেখে সেইভাবে কিন্তু শেক্সপিয়ার দেখছে কিনা সেটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল। আর তার কারণ হচ্ছে, আমি শুরুতেই যেটা বললাম, আমি নিজে অনেক জায়গায় এর তোমার বিশ্লেষণ অ্যানালিসিসে পড়েছি যে তাহলে কি শেক্সপিয়ার গে ছিলেন? ওয়াজ হি হোমোসেক্সুয়াল? এগুলো নিয়ে আমরা একেবারেই আলোচনায় যাব না। তার কারণ হচ্ছে, আমার কাউকে ভালো লাগলেই, আমার কোনো একটি মেয়েকে ভালো লাগতে পারে, তাকে আমি যদি নিয়ে কথা বলি, that doesn't prove anywhere कि I am a lesbian. Isn't that so? So I shall not go into such discussion because that is not a part of this analysis. এখানে হচ্ছে কত সুন্দর করে শেক্সপিয়ার তার বন্ধুকে, বন্ধুর যে সৌন্দর্যটা সেটাকে ইমর্টালাইজ করেছেন, সেটাই কিন্তু আসল বিষয়বস্তু, যেটা শেক্সপিয়ারের মতো করে আমরা বুঝে নিতে চেষ্টা করলেই মনে হয় আরো বেশি করে আমরা সনেটটা উপভোগ করতে পারবো। আমরা পড়ি কেন? শুধুই কি পরীক্ষায় নম্বর তোলার জন্য? তাহলে কিন্তু আমরা সনেট বুঝবো না।
তাহলে কিন্তু আমরা লেখকদের বা কবিদের বুঝতে পারবো না। যতক্ষণ করে আমরা ডেলভ না করছি, ভেতরে ডুবে না যাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না। পড়াশোনাটা কি শুধুমাত্র নম্বর ভিত্তিক? তা কিন্তু নয়। তুমি কি শিখছো ভিত্তিক, তোমার কেন লাভ, তুমি কেন পড়লে সেই ভিত্তিক। অর্থাৎ তোমার ভালো লাগলো বলেই, আমার ভালো লেগেছে বলেই একাধিকবার আমি এই সনেট পড়েছি, এবং প্রত্যেকবার আমি কিন্তু এই সনেটটা আরো ভালো পড়িয়েছি, সেটা আমি নিজেও ফিল করেছি। ইমিডিয়েটলি তুমি যদি গত বছরের মেয়েদের সুপর্ণাদিদের ব্যাচে চলে যাও, ওরা হয়তো শুনলে বলবে, মিস আপনি আমাদের তো এত ভালো করে পড়াননি। আবার তোমরাও যখন আগামীবারের যে ব্যাচ আসছে, তাদেরকে হয়তো তোমরা যদি জিজ্ঞেস করে দেখলে, তারা হয়তো বলল যে এই আমাদের এটা পড়িয়েছেন। তোমরা তখন হয়তো বলে উঠলে, শুভশ্রী বলল, প্রিয়াঙ্কা বলল, শ্রীতমা বলল, আরো অনেকে বলল। সবার আমি নাম নিচ্ছি না, মনে আমি এদের তিনজনকে পছন্দ করি তা নয়, আমি এক্সাম্পলিফাই করার জন্য বলছি যে আমাদের তো এত ভালো করে বলেননি, এ বাবা তোদের আরেকটু ভালো পড়িয়েছে। এইটা কিন্তু হয় যতবার আমরা পড়ি, যতবার আমরা পড়াই, ততবারই কিন্তু আমরা নতুন করে কিছু শিখি। তো এই কবিতাটাই, সনেটটা কিন্তু আমরা উপভোগ করার জন্য পড়বো, শিখবো তো বটেই, কারণ না শিখলে নম্বর পাবো কি করে। যেহেতু নম্বরটা একটা বেসিক ক্রাইটেরিয়া, সেজন্য আমাদের কিন্তু শিখতে হবে, পড়তে হবে। কিন্তু ভালো না লাগলে কিন্তু নম্বর আসবে না, তার কারণ তুমি তো বুঝবেই না, না বুঝলে কি করে হবে। তো এই সনেটটা এবারে আমি ইন ডিটেল পড়ছি, তোমরা কিন্তু শুনবে, এবং প্রত্যেকে কিন্তু তোমরা যখন পড়বে, তোমরা কিন্তু আমার মতো করেই পড়তে চেষ্টা করবে। Shall I compare thee to a summer's day? দেখো প্রথমেই একটা কোয়েশ্চেন মার্ক, যেন জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাকে কি আমি গ্রীষ্মের একটি দিনের সঙ্গে তুলনা করতে পারি? আচ্ছা, তোমরা হতচকিত হয়ে যাবে, গ্রীষ্মের দিন, এই গরম ঘাম প্যাচে এই দিনের সঙ্গে কি এক মানুষের সৌন্দর্যকে তুলনা করছে? নিশ্চয়ই কবি পাগল ছিলেন। না, তোমাকে ধরতে হবে কি উনি কোন দেশের মানুষ। উনি ইংল্যান্ডের মানুষ। সেখানকার গরম আর আমাদের গরম এক নয়। সেখানে সামার মানে আমাদের স্প্রিং সিজন, যেটা ওরাও স্প্রিং বলে, মানে সামার ইজ অ্যাকচুয়ালি স্প্রিং, মে মান্থ, যেখানে মে ফ্লাওয়ারও আছে, আবার মে মান্থও সিগনিফাই করছে। ইভেনচুয়ালি আমরা কোর্স অফ দ্য পোয়েমে দেখতে পাবো মে একটা ফ্লাওয়ারেরও নাম। আবার তোমরা মে পড়েছিলে কোথায় বলো? তোমরা পড়েছিলে জিমি ভ্যালেন্টাইনে, আগাতা অ্যান্ড মে দুটো বোন তোমরা পড়েছিলে। তো মে একজনের নাম, একটি ফুলের নাম, আবার মে একটা মাস। এখানে মে ফ্লাওয়ার, মে মান্থ দুটোর কথাই কিন্তু বলা হয়েছে। তো কবি জিজ্ঞেস করছেন যেন তার বন্ধুকে, যে আমি কি তাহলে তোমার সৌন্দর্যটাকে সামারের কোনো একটি দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি কি? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে ইউ, এটা হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজে দাও মানে ইউ, লিখে নাও। পোয়েটিক ল্যাঙ্গুয়েজে দাও মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউ। আমি খুব ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা অ্যানোটেশনস ভালো করে লেখো, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউ বলো, শর্ট কোয়েশ্চেনের জন্য বলো কিন্তু, বা ব্রড কোয়েশ্চেনের, ট্যাগ কোয়েশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো you will write down each and everything that I give in my lecture. দাও মানে হচ্ছে পোয়েটিক ফর কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউ। আর্ট মানে আর, ARE, আর, বি ভার্ব আর। মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, না তুমি তার থেকেও সুন্দর।
টেম্পারেট, তুমি জেন্টল। টেম্পারেট মানে জেন্টল। কেন টেম্পারেট? তার কারণ হচ্ছে টেম্পারেট শব্দটা কি সিগনিফাই করে? নাইদার টু কোল্ড নট টু হট, অর্থাৎ মডারেট। টেম্পারেট মানে মডারেট একটা টেম্পারেচার, যেটা খুব আরামদায়ক হয়, খুব স্কচিং হিটও নয়, আবার খুব বাইটিং কোল্ডও নয়, মাঝামাঝি, যেটা শরীরে একটা আরামদায়ক সিচুয়েশন এনে দেয়। তো ফ্রেন্ডের বিউটিটা হচ্ছে সেরকম টেম্পারেট, যেটা মডারেট, যেটা জেন্টল। দেখবে এক একজনকে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, আবার এক একজনকে দেখলে মোটেও ঘুরে তাকাতে ইচ্ছা করে না। তার মানে কি, যেগুলো দেখতে ইচ্ছা করে তার মধ্যে কিন্তু তার ফিজিক্যাল বিউটিটাই তো আমরা আগে দেখি। হ্যাঁ, সবসময় কিন্তু আগে মানুষের মনে আমরা কিন্তু প্রবেশ করতে পারি না, প্রবেশ করি কিন্তু চেহারার মাধ্যমে। পেহেলে দর্শনধারী, আমরা একটা সাধারণ কথা বলি। দেখবে কোনো একটা খাবার তৈরি করেছো বাড়িতে, তার প্রেজেন্টেশনটাই কিন্তু আসল, সেটা দিয়ে কিন্তু আকৃষ্ট হয় মন। সেটা যদি একটা মানে ক্লামজি ওয়েতে, একটা আনটাইডি ওয়েতে প্রেজেন্ট করো, খাবারটা হয়তো খুব সুস্বাদু হয়েছে, তথাপি কিন্তু খাওয়ার যে অ্যাপেটাইট গ্রো করে, সেটা কিন্তু গ্রো করবে না যতক্ষণ তুমি তার প্রেজেন্টেশনটাকে খুব বেশি অ্যাট্রাকটিভ না করে তুলতে পারছো। সিমিলারলি ইট is the same for any description of any beauty whatsoever. তো এখানে তাহলে কি বলছে? টেম্পারেট, জেন্টল, মডারেট। অর্থাৎ তোমাকে যতবার দেখেছি এ কথাই আমার মনে এসছে যে তুমি তোমার সৌন্দর্যটা এতটাই স্নিগ্ধ, এতটাই জেন্টল, নম্রতা তার মধ্যে আছে যে তোমাকে কি আমি স্প্রিং, বসন্তের কোনো একটি দিনের সাথে তুলনা করতে পারি? আচ্ছা, আমাদের এখানে বসন্ত কিন্তু মার্চ, ফেব্রুয়ারির লাস্ট উইকের থেকে না বলে বরং বলতে পারি, হ্যাঁ বলতেও পারি, না পারি কেন, দোলের সময়টাই হচ্ছে, সেটা একদম আর্লি মার্চে আসে, কোনো কোনো বছর মিড মার্চে আসে। তো একটা মোটামুটি রেঞ্জ ডিউরেশন হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে মার্চের মিডল অবধি যদি ধরো স্প্রিং, ওটা চলছে, মানে ভরা স্প্রিং, ভরা বসন্ত যাকে বলে। হ্যাঁ, বাতাসে মানে একটা সুন্দর যেন আমরা একটা গন্ধ পাই, যেটা ফিল করার, যেটা কিন্তু ফিল করার, বারে বার বলছি, কবিতা কিন্তু ফিল করতে হবে। আনটিল এন্ড আনলেস ইউ আর নট এবল টু ফিল ইট, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড আ পোয়েট্রি। গাছে নতুন পাতা, মানে কিশলয় পাতা নতুন দেখা যায়, কোকিল তার গানে গানে সুন্দর কণ্ঠে মুগ্ধ করে দেয়, আমরা বুঝি বসন্ত এসে গেছে। এই নিয়ে তো একটা গানও আছে, বসন্ত এসে গেছে। তার মানে বসন্তটা একটা খুব শর্ট লিভড, বাট ইট ইজ অফ মাচ ইম্পর্টেন্স টু এভরি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার হলো? এইবারে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে মেটাকে দেখো এম ক্যাপিটাল দেওয়া হয়েছে। যখনই ডার্লিং বার্ডস অফ মে বলছি, অর্থাৎ মের কুড়ি, তখন মের কুড়ি কিন্তু তাহলে কখনোই মাসের কুড়ি তো হতে পারে না, মে ফ্লাওয়ারের কুড়ি, কিন্তু সেটা কখন ফুটছে? মে মাসেই। অর্থাৎ পাশে লিখতে হবে স্মল লেটারে মে মান্থ, মে মাসে কুড়ি, মে মান্থের কুড়ি, মে ফ্লাওয়ারের কুড়ি। রাফ উইন্ডস টু শেক, অর্থাৎ মে মাসে একটা তোমার বাতাস বয়, যেই বাতাসটাকে আমরা ঝোড়ো বলবো না, আবার মৃদুমন্দ বলবো না, সেটাকে আমরা কি বলবো? খানিকটা খড়খড়ে টাইপের বাতাস, যেটা তোমার ফুটন্ত কুড়িগুলোর পক্ষে যথেষ্ট ক্ষতিকারক।
কারণ ফুটন্ত কুড়িগুলো কিন্তু অত্যন্তই নমনীয়, ঠিক যেমন আমাদের শিশুরা হয়, ইনফ্যান্ট, তাদের স্কিন আর আমাদের স্কিন কি একরকম? তা তো নয়। তাদের স্কিনে ইনফেকশনের সাসেপ্টেবিলিটি বেশি, আমাদের ইমিউন হতে 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 আমাদের অনেক টাফনেস তৈরি হয়েছে, রাইট? ঠিক সেইভাবেই এই হাওয়াটা, এই বাতাসটা ওই কুড়িগুলোর পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। অ্যান্ড সামার স্লিজ হ্যাভ all too short a date. আন্ডারলাইন করো সামার স্লিজ। প্রথমেই বুঝতে হবে লিজ শব্দটার অর্থ। লিজটা কি শব্দ সেটা আগে বুঝতে হবে। লিজ মানে হচ্ছে টু টেক সামথিং ফর রেন্ট, ভাড়া নেওয়া, লিজে নেওয়া আমরা বলি। আচ্ছা, একটা বছরে কটা সিজন? তুমি তোমার নিজের ঋতুচক্রকেই বলো, 6টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই তো? এই তো আমাদের হিন্দু অ্যালমেনেকে, মানে হিন্দু পঞ্জিকা, এই তো অ্যালমেনেক মানে পঞ্জিকা, ALMANAC, অ্যালমেনেক মানে পঞ্জিকা। এটাই তো আমাদের এটাই তো আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডারে এরমভাবেই তো ক্ল্যারিফাই করা হয়েছে, সিজনগুলোকে ব্রিং আউট করেছি আমরা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ওই দেশে কিন্তু কিছু কিছু সিজন মার্জিং হয়ে একটা সিজন হয়ে গেছে। যেমন কিরকম হয়েছে, গ্রীষ্ম আর বসন্ত মিলে হয়েছে একটা স্প্রিং, তাহলে বসন্ত একটা। শীত কিন্তু ওখানে ম্যাক্সিমাম, সেখানে মডারেট শীত, সেখানে ম্যাক্সিমাম শীত, দুইয়ে মিলে কিন্তু লাইট কোল্ড, লাইট উইন্টার, হেভি উইন্টার, এটা হয়েছে। কিন্তু একটা উইন্টার সিজনই হয়েছে, তাহলে কটা সিজন গেল? বসন্ত, শীত, দুটো গেল। মনসুন অ্যাজ সাচ সেইভাবে মনসুন নয়, বর্ষা নয়, তার কারণ স্নোফল যেখানে অধিক হচ্ছে সেখানে কিন্তু, আমি কিন্তু ভূগোলে চলে যাচ্ছি এবারে, স্নোফল যেখানে অধিক হচ্ছে সেখানে কিন্তু রেইন কিন্তু ততোধিক থাকছে না, কারণ প্রেসিপিটেশন হচ্ছে, সেই কারণে রেইন থাকতে পারছে না। তাহলে এই তিনটে দেখো, আমাদের 6টা থেকে ওদের 3টে এসে গেল। এই মনসুনটা কিন্তু একেবারেই ওদের একদম একটা সিজন হবে না, তার কারণ এটা কিন্তু যেন স্টপ গ্যাপে হয়। লন্ডনের কথা তোমাদের আমি কিন্তু বলেছিলাম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়াতে গিয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা, যে সানি ডেটা কেন লন্ডনে এত এনজয়েবল, তার কারণ লন্ডন হচ্ছে ক্লাউডি মানে গ্লুমি কেন? তার কারণ এখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। এই এখন তখন বৃষ্টিটা লন্ডনে কি কজ অফ মনসুন? নেভার। এটাই হচ্ছে ওদের টেম্পারেচার গঠন, স্ট্রাকচার, এটাই হচ্ছে ওদের ওয়েদার টেম্পারেচার না, সরি, ওয়েদার গঠন, ক্লাইমেটিক স্ট্রাকচার, এটাই ওদের ওয়েদার, ঠিক আছে? যেমন সাউথ আফ্রিকায় 30 ডিগ্রি টেম্পারেচার পৌঁছে গেলেই এক পশলা বৃষ্টি হবেই। এটা কি তাহলে মনসুন? নেভার। এটাই হচ্ছে ওয়েদার বা ক্লাইমেটিক গঠন, স্ট্রাকচার। কিন্তু আমাদের এখানে কালবৈশাখী মানে নরওয়েস্টার যেটা, আর মনসুন যেটা এখন চলছে, আষাঢ় শ্রাবণ যে তীব্র বর্ষণ হবে, দুটো তো আলাদা। তো নরওয়েস্টার একটা কালবৈশাখী একদিন দুদিন পরপর এলো চলে গেল বাস, কিন্তু মনসুনটা কিন্তু একটা 4-5 মাসের প্রলংড ওয়ের ব্যাপার, যেটা রোজ না এলেও মোটামুটি 8-10 দিন গ্যাপে একবার করে 2 দিন 3 দিনের জন্য মুষলধারায় বৃষ্টিপাত হয়। তাহলে বোঝা গেল আমার এই ক্ল্যারিফিকেশনগুলো, এগুলো কিন্তু খেয়াল রাখো। তাহলে হরে ঘরে ওদের কিন্তু 3টে সিজনই থাকছে, একটা স্প্রিং থাকছে, একটা উইন্টার থাকছে, আর একটা কি থাকছে? ওটা থাকছে আমাদের হেমন্ত, যেটাকে ওরা বলে ফল।
সিজন অফ ফল, FALL, ফল মানে ঝরে যাওয়া, মানে পড়ে যাওয়া। কেন ঝরে যাওয়া, কেন পড়ে যাওয়া? তার কারণ গাছের পাতা এই সময় পড়ে যায় এবং পড়ে গিয়ে সেই পাতা যেহেতু মাটিতে ঝরে, মাটিতে শুকনো পাতা বা উইদার্ড লিভস, WITHERED, উইদার্ড লিভসের একটা বেড তৈরি হয় আর গাছগুলো ন্যাড়া দেখায়। কারণ আবার স্প্রিং যখন আসবে, অল্প অল্প কচি কচি পাতা উঠবে, তার আগে শীত আসবে, সমস্ত গাছগুলোকে বরফে ঢেকে দেবে। এইভাবেই স্ট্রাকচার অফ ক্লাইমেট চলে। ক্লিয়ার হলো? তাহলে সামার স্লিজ মানে হচ্ছে এই পুরো বছরটা থেকে সামার যেন, স্প্রিং যেন একটা অংশ ভাড়া নিয়েছে, অর্থাৎ পুরোটা তো তার অধীনে নেই, তাকে অন্য সিজনের জন্য ছাড়তে হবে। সেখানে ম্যাক্সিমামটা, আমি ওই দেশের কথাই বলছি, ম্যাক্সিমামটা নিয়ে নিল উইন্টার, আর কিছুটা নিল ফল মানে অটম। তাহলে খুব অল্পটুকুই কিন্তু সামারের জন্য পড়ে রইল। সামার যেন ওইটুকু লিজ নিয়েছে, অর্থাৎ রেন্ট নিয়েছে। আশা করি আমি ভালো করে বোঝাতে পেরেছি। ফার্স্ট কোয়াট্রেন বা 4 লাইন। এই কবিতাটা যেহেতু তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফ ইংলিশদের পক্ষে যথেষ্ট কঠিন, কারণ শেক্সপিয়ার বোঝা বেশ কঠিন, আমি আমার মতন করে একটা অ্যানালিসিস করেছি, যেটার ওপরে তোমরা ভরসা রাখতে পারো। লিখে নাও প্লিজ। The speaker begins the poem by asking his friend if he should compare him to a summer's day. আচ্ছা, তোমরা এমনও করতে পারো, আমি পড়ে দিচ্ছি আমি কি লিখেছি এই ফার্স্ট কোয়াট্রেন এটার অ্যানালিসিস। আমি এটাকে তোমাদের PDF-এ দিয়ে দেবো, তাহলে তোমরা পুরোটা পাবে। এখন আমার হাতের লেখা তোমরা বুঝে উঠতে পারবে কিনা সেটাও আবার ব্যাপার। যাই হোক, আই উইল ট্রাই টু প্রেজেন্ট ইট ইন অ্যাজ মাচ নিট ওয়ে অ্যাজ আই ক্যান। আমি এখন পড়ে যাচ্ছি। Eventually, he ponders over the thought that his friend, a young man who must have been one W.H. William Herbert as the Earl of Pembroke, or H.W. or one H.W. Henry Wriothesley, Earl of Southampton. He believes that his friend is more handsome and gentle than the summer, even though their concept of summer is quite different from ours. As during the summer, winds often destroy the newly formed buds of May, the flower in May month, the spring month. Summer sleeze is therefore significant. In a year, there are mainly 3 seasons according to the temperate climatic zone. Summer, that is spring, winter, and fall or autumn. In England too, all the seasons have their individual perspective as in ours, except for the monsoon, which is occasional. Therefore, according to the poet, summer has taken some period of a year only, and so it is short-lived. So, in this quatrain, the poet first puts on a question and then he himself answers
in the second line, rather from the second line, he himself is the question giver, and he himself is the answer provider to the same. Okay, so this is the end of the first quatrain. I'll take a gap of 5 minutes because I need to drink a bit of water and come back with the second quadrant. As in my other videos too, I choose to set the video by parts so that it is easier for you to understand and take down the annotations or the analysis in a clear way. So I'll be coming back with my course of the lecture in just 5 minutes. Thank you. Stay tuned.